দ্বীপ প্রহরী নীরবতায় মমতাজ ও আব্দুর রহমান নিজেদের অন্দরে বসে আলাপচারিতে মগ্ন। আব্দুর রহমান মমতাজের থুতনিতে হাত রেখে মৃদু হেসে বলেন, এই মুখটা ওইদিকে ঘোরাও তো দেখি। মমতাজ বিস্মিত হয়ে বললেন, কেন গো, হঠাৎ এই আবদার? আহা, বললাম তো ঘোরাও। অবাক হলেও মমতাজ মুখশ্রীটি ঘুরিয়ে নিলেন। আব্দুর রহমান একটুখানি মুচকি হেসে দীপ্ত স্বরে বললেন, তোমার রূপের সৌন্দর্য দিন দিন যেন নতুন রঙে উদ্ভাসিত হচ্ছে। আরেকবার বিবাহের আয়োজন করলে মন্দ হয় না, কি বলো? তোমার জন্য পাত্র খুঁজবো নাকি? মমতাজ লজ্জা পেয়ে হেসে সুধাময়ী কণ্ঠে বললেন, তোমার পাগলামো তো দিন দিন বাড়ছেই, কমার কোনো লক্ষণই দেখছি না। এরই মধ্যে আব্দুর রহমান মমতাজের নরম গালে চুপ করে একটি চুমু এঁকে দিলেন। অভূতপূর্ব এই আচরণে মমতাজ বিস্মিত হয়ে ঠোঁটে হাত রেখে বললেন, দরজাটা খোলা দেখছো? তোমার কি একটু খেয়াল নেই যে আমাদের মেয়েগুলো বড় হয়েছে, বয়স বাড়ছে, কিন্তু তোমার এই উচ্ছল প্রেম তো কিছুতেই কমছে না। আব্দুর রহমান হাসতে হাসতে বললেন, আহ, বয়স আর কতই বা হলো, এই অন্তরে তো এখনো তরুণ হৃদয়ে ছোঁয়া আছে। মমতাজ খিলখিলিয়ে হেসে বললেন, তোমার বয়স 50-এর কোঠায় পৌঁছেছে, এই হিসেবটা মনে আছে তো? বয়স ওটা তো কেবল সংখ্যা মাত্র। আমি যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখনই মনের ক্যানভাসে তোমার মুখের একটা অমলিন ছবি এঁকে নিয়েছিলাম। আজও সেই ছবি অনন্য ও অপরিবর্তনীয়। ঠিক আছে, এবার তোমার প্রেম আলাপ রাখো, বরং আমার কথা শোনো। আজ বিকেলেই বাড়ি ফিরতে হবে। মাহির স্কুল তো খুলেছে দুদিন আগেই। তাছাড়া মেয়ের বাড়িতে আর কতদিন থাকবো বলো? আব্দুর রহমান শান্ত স্বরে বললেন, তোমার মেয়ের বাড়িতে তুমি সারা জীবন থাকলেও জামাই কোনো আপত্তি করবে না। আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে মেয়ের জন্য এমন এক যোগ্য সঙ্গী পেয়েছি। তা ঠিক বলছো, কিন্তু সামাজিকতা তো কিছু নিয়ম রয়েছে। কতদিন আর নিজের বাড়িঘর ছেড়ে থাকি বলো? আব্দুর রহমান মাথা নেড়ে বললেন, তা তো ঠিক, মীরার সঙ্গে কথা বলে নিও। অবশ্যই বলবো, তবে তোমার মেয়ে রাজি হবে কি না সেটাই চিন্তার বিষয়। মাহির স্কুলের কথাটা তুলে দেখব। অপরাঞ্চের রোদটা তখন জানালা গ্রিল ছুঁয়ে মেঝেতে আঁকাবাঁকা হয়ে এঁকে চলেছে। এমন সময় ড্রয়িং রুমে মীরার পরিবার চলে যাওয়ার আয়োজন নিয়ে কথাবার্তা চলছে। মীরা কাতর কণ্ঠে বলল, কয়টা দিন আর থাকতে পারতে না মা? এত তাড়াহুড়ো কিসের? মমতাজ মীরার মাথায় হাত বুলে স্নিগ্ধ কণ্ঠে বললেন, আর কতদিন থাকবো বল মা? অনেক দিন তো থাকলাম, মাহির পড়াশোনা তো ক্ষতি হচ্ছে। মাহিমা দৌড়ে এসে আপুকে জড়িয়ে ধরল। দুজনের চোখের কোণে জমে থাকা জলরাশি অশ্রুবিন্দু হয়ে গড়িয়ে পড়ল চিরচেনা আবেগময়। কথোপকথনের পর মীরার পরিবার বিদায় জানালো। কারণ বাড়ির গাড়ির ড্রাইভারকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে শ্বশুর শাশুড়ি ও শালিকাকে হাত নাড়িয়ে বিদায় জানালো। মীরা সদর দরজাটা বন্ধ করে কারণের কাছে এগিয়ে গেল। মীরা হাস্যজ্জ্বল কণ্ঠে বলল, হোয়াটস ক্যানট, হাউ থ্যাঙ্কফুল আই এম। কারণ কপট বিস্ময় ফুটিয়ে হেসে পড়ল, হোয়াটস ফর? বাবা মা আর মাহিকে যে আমন্ত্রণ জানিয়েছিলেন তার জন্য। এই কটা দিন প্রতিটা মুহূর্ত আমি অনেক খুশি ছিলাম। থ্যাঙ্কস আ লট অ্যাগেইন। বরকে এভাবে থ্যাঙ্কস জানাতে হয় না জান। এই বলে মীরার ঠোঁটে কয়েক সেকেন্ডে নীরব স্পর্শ রেখে তার বুড়ো আঙুল দিয়ে মীরার ঠোঁট মুছতে মুছতে বলল, এভাবে জানাতে হয়? মীরা থমকে গিয়ে বিস্ময় মিনমিনিয়ে বলল, আপনাকে ধন্যবাদ জানানোই যে আমার ভুল ছিল তা এখন বুঝতে পারছি। বলে পেছনে ফিরতে গেলে কারণ পেছন থেকে তার দু হাত দিয়ে মীরাকে শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। মীরার কাঁধে থুতনি রেখে উত্তপ্ত শ্বাস ছেড়ে বলল, মীরা, আমি তোমাকে আরো গভীরভাবে ভালোবাসতে চাই। মীরা কিছুটা ক্ষোভের সুরে বলল, কেন? আপনি কি আমাকে ভালোবাসেন না? কারণ মুচকি হেসে গভীরভাবে আওড়ালো, যদি আমাকে দুইটি অপশন দেওয়া হয়, দুনিয়া বা তুমি, তাহলে আমি তোমাকে বেছে নেব। এটা শুনে মীরা খুশিতে সিক্ত হয়ে হাসল। তাই কারণ সুযোগ বুঝে মীরাকে কানের নিচের অংশে এলোমেলো চুল ছড়িয়ে গভীর একটা চুম্বন দিল। মীরা উত্তেজনায় সিক্ত হয়ে দীর্ঘশ্বাস পেল, আরো কারণ একটি নিঃশ্বাস ছেড়ে পড়ল। আপনি এভাবে বারবার কিস করবেন না তো, আমার শরীরের প্রতিটি অংশে সুরসুরি লাগছে। কারণ হাসতে হাসতে বলল, মীরা ওপস, আচ্ছা, কিভাবে বউকে চুমু খেতে হয় শিখিয়ে দাও। জান, তুমি একটা কাজ করতে পারো, আমার কিছু রোমান্স ক্লাস নিয়ে নাও, তাহলে
আমি সুন্দরভাবে শিখে যাব বউকে কিভাবে আদর করতে হয়। লজ্জায় মৃদু হেসে বলল, হাসালেন। আপনাকেও আবার শেখাতে হবে? এমনিতেই যা চিজ আপনি। তোমার হাজবেন্ড চিজ তো হবই সোনা, কিন্তু আফসোস আমার বউটা মোটেও রোমান্টিক না। মীরা ফিকুচকে বলল, কে বলেছে আপনাকে আমি হিউজ রোম্যান্টিক? প্রেমটা যদি আমাদের শুরু থেকেই হতো তাহলে বুঝতেন, কিন্তু একটা আহত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার ঠোঁট থেকে। কিন্তু 11 মান্থস, তাই তো? দরকার নেই আর মনে করার। বাই দ্য ওয়ে, সে মীরাকে নিজের আরো কাছে টেনে এনে সমস্ত দূরত্ব ঘুচিয়ে কঠোরভাবে জড়িয়ে ধরলো, গম্ভীর কণ্ঠে বলল, মীরা একবার বলো না যে তুমি আমাকে ভালোবাসো। মীরা চোখ ছড়িয়ে নরম কণ্ঠে বলল, মিথ্যা বলবো? কারণ কিছুটা হতাশ হয়ে বলল, না হয় মিথ্যাই বলো। তোমার মুখ থেকে এই মিথ্যেটুকু যদি শুনি সেটাই হবে আমার জীবনের সেরা বাক্য। মীরা একটু বিরক্তিকর সুরে বলল, থাক তাহলে এই মিথ্যে নাই বলি। আপনি ছাড়ুন তো। কারণ হেসে দৃঢ় কণ্ঠে বলল, না, এখন ছাড়া যাবে না। তোমার ওই তিলটা আমাকে সিডিউস করে দিয়েছে। মীরা থতমত খেয়ে ঠোক গিলে বলল, কোনটা? কারণ ঠোঁটের কোণে রহস্যময় হাসি টেনে বলল, বলতে হবে? ওই যে মাঝখানে শাড়ির আঁচল সরলে দেখা যায়, সেটা একটা কিস করতে ভীষণ ইচ্ছে করছে। মীরার মুখশ্রীতে লজ্জার কুচকানো রেখা স্পষ্ট হলো, পুরো মুখ রক্তিম আভায় ছেয়ে গেল। হাত দিয়ে শাড়ির আঁচল মুঠোয় পুড়ে চেপে ধরে রেখেছে সে। তারপর দাঁতের দত চেপে ক্ষীণ স্বরে বলল, আপনি তো বেশ অসভ্য। অসভ্য? বউকে এগুলো বলা পাপ নাকি? আমি তো আরও বেশ কয়েক জায়গায় নোটিশ করেছি, প্রত্যেকটাই জোস। আর সেদিন আন্তাক্ষরীর ফাঁকে তোমার দিকে তাকিয়ে থাকার কারণ ছিল তোমার কোমরের তিলটা। উফ, ড্যাম। মীরা মুহূর্তে অপ্রস্তুত হয়ে হেঁচকি তুলে বসল। এই হয়েছে, কিছু বলতে না বলতেই হেঁচকি কাশি সব কিছু অ্যাটাক করে দেয় আমার বউকে। নাও নাও, পানি খাও বউ। মীরা ধীরে ধীরে পানি খেতে খেতে বলল, আপনার কি একমাত্র কাজ আমাকে লজ্জায় ফেলা? না জান, তোমাকে ভালোবাসা আর তোমার লজ্জায় রঙিন হওয়া মুখটা দেখতে পাওয়া। মীরা বিরক্তি ভঙ্গিতে গেলাম আমি। বলে সামনে পা বাড়ালো। মীরার বাচ্চা, তোমার এই পালানোর অভ্যাসটা কবে ছাড়বে বলো তো? মীরা মুখ চেপে হাসি লুকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো। পেছন থেকে কারণ খানিকটা গলা ছড়িয়ে বলে উঠল, পরের বার দড়ি দিয়ে বেঁধে রাখবো নিজের সাথে। রাতে মীরা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ করে কারণ এসে চিনটা নিয়ে তার মেঘ কালো কেশে নিখুঁত যত্নে আঁচড়াতে শুরু করলো। মীরা গভীর শান্ত গলায় বলল, আবার এসেছেন? আবার যেন বলতে শুরু করবেন না চুল কেন ঝরে পড়ে। কারণ মুচকি হেসে বলল, না, এবার কিছু বলবো না। বুঝে গেছি, আমার বউয়ের চুলগুলোই হয়তো আমার আসল শত্রু। এরা মাথায় থাকার বদলে খাবারে গিয়ে পড়ে। মীরা অবাক হয়ে ঘাড় কাত করে প্রশ্ন করলো, কবে? হ্যাঁ, এইভাবে ঘাড় বাঁকিও না বাবু। যদি আমার বউয়ের ঘাড় এমন বাঁকা হয়ে যায় তাহলে সারা জীবন আমাকে এক পেতনি বউ নিয়েই সংসার করতে হবে। মীরা দ্রুত মাথা সোজা করে মুখ ফুলিয়ে বলল, একদম মিথ্যা বলবেন না। আমি সব সময় খুব যত্ন নিয়ে রান্না করি। কবে চুল পেয়েছেন আপনি? বাব্বা, তোমার আবার রাগ হয় নাকি? একবার পেয়েছিলাম, বাট ইটস ওকে। শুধু রিগ্রেট হচ্ছিল যে আমার বউয়ের এত সুন্দর একটা চুল পড়ে গেল। মীরা ইচ্ছু হাসলো। হয়েছে, সারাদিন শুধু উল্টাপাল্টা বক বক। কারণ তার দিকে তাকিয়ে আলতো স্বরে বলল, তুমি আপনি আপনি করে কথা বলো কেন? তুমি করে বলো না। তুই করে বলি। কারণের মুখ বিষণ্ণ হয়ে গেল। খানিক থাক, এত রেসপেক্টের প্রয়োজন নেই। নীরবতার পর মীরা পিছু ফিরে বলল, আচ্ছা কারণ কারণ মীরাকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে বলে, বলো বলো, কারণ কি? আবার এত এক্সাইটেড হতে হবে না। আপনি যে কতগুলো দিন অফিসে গেলেন না, এতে কোনো সমস্যা হবে না? আরে না, ভাই সব সামলে নিচ্ছে তো। আর এখন কি আমার অফিসে যাওয়ার সময় নাকি? এখন তো আমার বাচ্চা পয়দা করার বয়স। অলরেডি 29 জান। শ্যাল উই ব্রিং এ নিউ সোল ইনটু আওয়ার ওয়ার্ল্ড?
এই বলে কারান মীরাকে ঘুরিয়ে কোমর শক্ত ভাবে জড়িয়ে নিজের দিকে টেনে আনলো, চোখে দুষ্টুমি নিয়ে বলল, কাম অন। এরপর ছোটে চুমু খেতে যাবে, ঠিক তখনই মীরা হঠাৎ হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে কয়েক কদম পিছিয়ে গেল, বিরক্ত কণ্ঠে বলল, আপনার মুখে আঠা লাগিয়ে দিতে ইচ্ছে করছে। আল্লাহ, কিচ্ছু আটকায় না। আজ যদি আমার পাশে ঘুমানোর সাহস করেন, খবর আছে। কপট অসন্তোষ বলল, এই যা, এমন বিশ্রী শাস্তিও কেউ দেয়, তাও কি না নিজের স্বামীকে। মীরা হাসতে হাসতে বিছানা গোছাতে লাগলো। বাবা মা তো চলে গেছে, এখন যে কোনো একটা রুমে গিয়ে শুয়ে পড়ুন। আর যদি উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করেন তাহলে কি বেব, আমাকে আদর করবে? তাহলে ওই 11 মাসের কথা আবারও আপনাকে মনে করিয়ে দিব। কারানের মন বাজার করে শুধল। থাক, যাচ্ছি। তোমার এই মাথা খারাপ করার পরিকল্পনাগুলো দিন দিন ভয়ানক হচ্ছে। আবার পেছন ফিরে দাঁড়িয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, ওয়েট, সারা রাত নিজেকে সামলানোর জন্য একটু ডোজ তো নিয়ে যাই। এই কথা বলে সে মীরাকে ঘুরিয়ে নিয়ে চোখ মুখে ছোটে ছটপট কয়েকটা চুমু এঁকে দিল। মীরা হতভম্ব হয়ে কিঞ্চিত হা করে কানে পানে তাকিয়ে রইল। এভাবে হা করে থেকো না সুইটার, আবার কিন্তু কিস করে ফেলবো। কারণ মনে মনে হিসি বলল, তবে আজকের রাতে আমার বউয়ের যে ঘুম আসবে না সে ব্যবস্থা করে দিয়েছি। টাটা যান। বলে চলে গেল। অথচ মীরা বিস্ময়ে স্থির দাঁড়িয়ে রইল, মনে মনে ভাবলো, আমার কি ওকে গালি দেওয়া উচিত? আয়নার সামনে গিয়ে নিজের প্রতিচ্ছবি দেখতে দেখতে গম্ভীর লজ্জা চোখ বন্ধ করে বলল, এই মুখ আমি 2 দিনেও আয়নায় দেখতে পারবো না, করণের বাচ্চা। একটু পর লজ্জায় বিছানায় গা এলিয়ে বলল, উফ, আজ আমার ঘুম একেবারে হারাম করে দিল রে। এই বলে লজ্জায় বালিশ দিয়ে মুখ ঢেকে ফেলল। তবে রাত গভীর হলে 1 ঘন্টার এপাশ ওপাশের পর মনের পূর্ণ ক্ষত আবার উকি দিল। উঠে বসে চোখ মুখে দৃঢ়তা ছাপে নিয়ে নিজেকে বলল, একটা কথা মনে রাখবেন করণ, ভাঙা কাজ কখনো নিখুঁতভাবে জোড়া লাগানো যায় না। প্রভাতের কোমল আলোয় কারণের নাস্তা সেরে আড়মোড়া ভেঙে পুঁথিশালার দিকে পা বাড়ালো। সেখানে গিয়ে বুকশেলফ থেকে দ্য নোটবুক নামের পুস্তকটি বের করে এক কোণে রাখা আরাম কেদারায় শরীর এলিয়ে পড়তে শুরু করলো। পুস্তকটির অর্ধেক পড়ে সে থেমে বন্ধ করে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর মৃদু হেসে বলল, নিজের জীবনের প্রেমের খবর নেই, অথচ নোয়া আর এলির প্রেমের কাহিনী পড়ে চোখ ভিজে আসছে। তবে স্বীকার করতেই হবে, ইদানিং বেশ রোমান্টিক হয়ে গেছি। বউয়ের সঙ্গে প্রেম করাটা আসলে অসাধারণ, বিশেষ করে যখন তার লাজুক মুখটা দেখি। এই বলে সে নিজেই আপন মনে হাসতে লাগলো। চেয়ার থেকে উঠে আবার দাঁড়ালো। নিজের মনেই বলল, আচ্ছা, আমার বউটা এখন কি করছে? তারপর পুনরায় চেয়ারে ফিরে বসে সান্ত্বনা দিল, কি আর করবে, আমার সুন্দরী রাঁধুনি বউ নিশ্চয়ই বিশেষ কিছু রান্নায় ব্যস্ত। থাক, কলিজাটাকে আর বিরক্ত করব না। এমনটা ভেবে পুস্তকটি আবার খুলে মনোযোগ দিল। অন্যদিকে মীরা দ্বীপ্রহরের যাবতীয় রান্নাবান্নার সরঞ্জাম গুছিয়ে নিয়ে ক্লান্ত দেহ সোফা এলিয়ে দেয়। বিশ্রাম নিতে বৈঠকখানায় টেলিভিশন চালিয়ে রিমোটের বোতাম টিপে নিউজ চ্যানেল ঢুকলো। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সে চরম বিস্ময়ে স্থির হয়ে গেল। ব্রেকিং নিউজ, নদীর পাড়ে উদ্ধার হওয়া লাশটি সম্পর্কে নতুন তথ্য উঠে এসেছে। ডিআইজি মোহাম্মদ ইসাক চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, লাশটি ছিল কমল পার্কের এক ফুচকা বিক্রেতার। এই নৃশংস হত্যা নিয়ে পুরো দেশ জুড়ে প্রশ্ন উঠেছে, কীভাবে ঘটল এই ঘটনা এবং এর কারণই বা কী। নতুন তথ্য জানার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। নিউজ শোনার পর মীরা গভীরভাবে চিন্তায় মগ্ন হয়ে গেল। মনে হচ্ছে শীতল স্রোত বয়ে গেছে তার মেরুদণ্ড বরাবর। মীরা উত্তেজিতভাবে চ্যানেল বদলাতে থাকলো। প্রত্যেকটি চ্যানেল একই খবর, ফুচকা বিক্রেতার নৃশংস হত্যা। তার হাত থেকে রিমোট ছুটে গেল। সে তাড়াতাড়ি কারণের কাছে দৌড়ে গিয়ে পৌঁছালো। লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, কারণ কারণ বইটি বন্ধ করে তাড়াতাড়ি উঠে মীরার কাছে চলে এলো। কি হয়েছে জান, এত হাঁপাচ্ছ কেন? মীরা অস্থিরভাবে বলল, আপনি কি দেখেননি? কি দেখবো, আগে তুমি বসো। ফুচকা বিক্রেতার সেই খবর, ওই লোকটার হত্যার দৃশ্য, আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। কতটা নিকৃষ্ট হলে একজন মানুষকে এভাবে হত্যা করতে পারে আমার বিশ্বাসই হচ্ছে না।
সেদিন যার কাছ থেকে ফুচকা কিনেছিলাম আজ তিনি পৃথিবীতে নেই। এই কথা বলতেই মীরার গলায় স্বল্প কান্নায় ডুবে গেল। কারণ মীরাকে শক্ত করে আলিঙ্গন করে বলল, তোমাকে তো কাঁদতে বারণ করেছি মীরা। আর কারণ ছাড়া কেউ কাউকে মারবে কেন? তাই বলে এমন ভাবে কাউকে হত্যা করবে? কারণ শান্ত গলায় বলে, কান্না থামাও। হ্যাঁ, যে করেছে সে মানুষ হতে পারে না। তুমি দেখেছো না জানোয়ারের মতো শরীর ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়েছে। তবে তুমি বড্ড বেশি সরল মীরা। এই যুগে অতিরিক্ত সরলতা মানায় না। তোমাকে স্ট্রং হতে হবে। এতটা স্ট্রং আমি হতে চাই না যেখানে মানুষের জন্য মানবিকতা আর আবেগ কিছু অবশিষ্ট থাকবে না। আচ্ছা বুঝলাম। কারণ মীরার চোখের পানি মুছে দিয়ে তাকে আবার নিজের বাহুতে নিয়ে বলে, ছাড়ুন, রান্না করা বাকি। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে কাজ করবে। মা। মীরা বেরিয়ে যেতে যেতে গুনগুন করে বলল, আর যে তাকে এমন নিষ্ঠুরভাবে হত্যা করেছে সেও একদিন ভয়াবহ শাস্তি ভোগ করুন। অপরাঞ্চের মৃদু আলোয় মীরা ছাদে গিয়ে রেলিং ধরে শহরতলির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চারপাশে নীরবতা তার মনে অস্থিরতার সঙ্গী হয়ে উঠেছে। কারণ সারা বাড়ি খুঁজেও মীরাকে না পেয়ে ছাদে এসে তাকে খুঁজে পেল। মীরার পাশে এসে দাঁড়িয়ে সহজ কঞ্চে পড়ল। মন খারাপ? হ্যাঁ একটু। মীরা মৃদু স্বরে উত্তর দিল। চুমু দিব? মীরা অসহায়ভাবে তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। আচ্ছা বাদ দাও, তোমাকে একটা কথা বলবো, শুনে রাগ করবে না তো? কি কথা? মীরা, বাইরে গেলে এখন থেকে বোরকা পরে যেও। এতদিন তুমি বের হওনি তাই বলিনি, ভেবেছিলাম আনইজি লাগতে পারে। মীরা হালকা হেসে বলল, রাগ করার কি আছে এতে? আমি তো আগে থেকেই বোরকা পরতাম। কারণ চোখে মুখে মুগ্ধতার ছাপ ফুটে ওঠে। মীরা তার কথা চালিয়ে গেল। স্কুলের প্রথম দিন থেকেই বোরকা পরতাম, পরে বয়স বাড়ার সাথে সাথে হাত মোজা আর পা মোজাও যোগ করেছিলাম। মাশাআল্লাহ। আচ্ছা মীরা, তোমার কোনো বান্ধবীর সাথে পরিচয় নেই কেন? এই মুহূর্তে কারোর সাথে যোগাযোগ নেই। নওরিন তো স্পেনে চলে গেছে শুনেছি, আর আফিফা জব প্রিপারেশন নিচ্ছে হয়তো। আগে কথা হতো, কিন্তু বিয়ের পর গত 11 মাসে আর তার সাথে যোগাযোগ করার সময় হয়ে ওঠেনি। সময়ের অভাবে সম্পর্কও হারিয়ে গেল। শেষ কথায় মীরার কণ্ঠে একরাশ অভিমান লুকিয়ে থাকলো। তা কারণের চোখ এড়ায়নি। কারণ স্নিগ্ধ কণ্ঠে বলল, আবার ট্রাই করো। মীরা মৃদু হেসে মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর চোখ তুলে বলল, ভাবছি তাই করব। তবে জানেন, যখন স্কুলে পড়তাম আমার শুধু এমা নামের একটা বান্ধবী ছিল। আমি ইন্ট্রোভার্ট ছিলাম, তাই কারোর সাথে তেমন কথা বলতাম না। মাথা নত করে স্কুলে যেতাম, আবার মাথা নত করেই বাড়ি ফিরতাম। বাবা সময় পেলে আমাকে আনতে যেতেন। কারণ ইচ্ছু হেসে বলল, মীরা। তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসেন মীরা। মীরা এক মুহূর্ত চুপ করে রইল। তারপর গম্ভীর এক শ্বাস ফেলে বলল, জানি, খুব অনুভব করি। বাবা আর আমি যেন একই রকম, মনের কথা মুখে বলতে পারি না। এরপর মীরা কিছুটা দূরে তাকে স্মৃতির গহীনে ডুব দেয়। আমার বান্ধবী এমাও আমার মতো ছিল, ইন্ট্রোভার্ট। মুখ দেখানো নিয়ে কখনো জোরাজুরি করেনি। তবে নওরিন, ওর কথা আলাদা। নওরিন আমার কলেজের বন্ধু। জানেন কতবার কতভাবে সে যে আমার মুখ দেখতে চেয়েছে তার হিসেব নেই। তবে হাজার চেষ্টা করেও পারেনি। আমি তো মাকে কথা দিয়েছিলাম বাইরের কাউকে মুখ দেখাবো না। পরে সেই প্রতিজ্ঞা মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য হলো। একটু থেমে মীরা হাসল। নওরিন আর আমি একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। দুজনেই আনন্দে ভাসছিলাম তখন। ভার্সিটিতে গিয়ে পরিচয় হলো আফিফার সঙ্গে, যদিও সেটাও নওরিনের মাধ্যমেই। তবে জানেন, আমার দেখা মায়ের পরে সবচেয়ে সুন্দরী নারী হলো নওরিন। ওর গায়ের রং ছিল উজ্জ্বল শ্যামলা, অদ্ভুত এক রং, যেন ওর জন্যই সৃষ্টি। সব সময় একটা মুগ্ধতা ঝরে পড়তো ওর চেহারা থেকে। ওর গাল ছুঁয়ে মাঝে মাঝে বলতাম, নীরু, আমি যদি তোর মতো সুন্দরী হতে পারতাম। শেষ বাক্যটি শুনে কারণ 70 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘাড় কাত করে মীরার মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। মীরা ফ্রিকুচকে জিজ্ঞেস করলো, কি হলো? কারণ ঘাড় সোজা করে হেসে বলল, মীরা। না কিছু না, তারপর বলো। স্মিত হেসে কথা চালিয়ে গেল, তারপর আর কি? নীরু রেগে মেগে আমাকে একটা চিমটি কেটে বলতো, খুব বলেছিস। তুই কেমন দেখতে সেটা যদি একবার জানতে পারতাম। সব সময় চোখের ওপরে কাপড় দিয়ে রাখিস কেন? আমাকে কি তোর ছেলে মনে হয়? আমি হেসে বলতাম, তোর মধ্যে তো এমনিতেও মেয়েদের বৈশিষ্ট্য কম।
আসলে ওকে দেখানোই আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু মাকে কথা দেওয়ার সময় মেয়েদের বেলায়ও পর্দা করব এমনটা ভুলক্রমে বলে ফেলেছিলাম। মা অবশ্য বলতেন, ছেলে মেয়ে কাউকেই দেখানো যাবে না, মেয়ের চেহারার নজর লাগুক আমি চাই না। আমি মাকে বলতাম, মা তুমি এসব আজগুবি কথায় বিশ্বাস করো? মা উত্তর দিতেন, মা হিসাবে যা বলি সবই তোর মঙ্গল চিন্তা করেই বলি। তোর ভালো মন্দ আমি তোকে যতটা বুঝি তুই নিজেও ততটা বুঝিস না। এই দুনিয়ায় মেয়েদের জীবন সহজ নয়, অনেক সময় মেয়েরাই মেয়েদের জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই সাবধানে থাকবি। কারো সঙ্গে সম্পর্ক গড়ার আগে ভালো করে বুঝে শুনে চলবি। কিন্তু জানেন আমি নীরুকে খুব মিস করি। ওর সঙ্গেই আমি সবচেয়ে বেশি ফ্রি ছিলাম। নীরু ছিল মাহির মতো অসম্ভব চঞ্চল, সারাক্ষণ লাফিয়ে ঝাঁপিয়ে মাতিয়ে রাখতো আমাকে। কারণ মুচকি হেসে বলল, মীরা আচ্ছা আচ্ছা, আমার বউ যে এত কথা বলতে পারে তা আগে জানা ছিল না। হেসে উঠলো, বলল, আমি একটা বাচাল, নীরু জানে আমি। এরই মধ্যে কানের ফোনে রিংটোন বেজে উঠলো। সে এক নজরে স্ক্রিনে তাকিয়ে দেখলো অফিসের ম্যানেজার ইমরানের কল। আচ্ছা মীরা, আমি একটু কথা বলতে যাচ্ছি, সন্ধ্যা হওয়ার আগে নিচে চলে এসো। ঠিক আছে। মীরা হাসি মুখে জবাব দিল, কারণ সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে কল রিসিভ করলো। হ্যাঁ ইমন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো কি হয়েছে? ইমন ওপাশ থেকে বলল, স্যার আপনি অফিসে আসেননি, আর এর মধ্যেই বড় একটা কাহিনী হয়ে গেছে। কারণ ভ্রু কুঁচকে গেল। কেন, কি হয়েছে? ভাই তো সব ম্যানেজ করছে। তাহলে? ওপাশ থেকে ইমন কিছু বলল, কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে কারণের মুখ কঠিন হয়ে গেল, চোখ বিস্ফোরিত হয়ে গেল, আর কপালে দৃঢ় ফাঁস পড়ে গেল। গম্ভীর শ্বাস ফেলে নিজের রাগ সামলানোর চেষ্টা করলো, কিন্তু মনের আগুন যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফুঁসতে ফুঁসতে বলল, আচ্ছা রাখছি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। কল কেটে কারণ গভীর রাগে দেয়ালে সজোরে একটা চাপড় মারল, প্রবল কণ্ঠে গর্জে উঠল। শুয়োরের বাচ্চা। তারপর সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে উঠে চেঁচিয়ে বলল, মীরা। মীরা, মীরা। প্রকুচকে অবাক হয়ে বলল, কি হয়েছে? চলো, এখনই বের হতে হবে। বের হতে হবে মানে? হঠাৎ এমন কি হলো? আমরা চৌধুরী বাড়ি যাব, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। মীরা বিস্ময়ে বলল, কিন্তু সন্ধ্যা নামছে, কাল সকালে গেলে হতো না? না, এখনই যেতে হবে, নিচে এসো। এটা বলে কারণ দ্রুত প্রস্থান করলো। মীরা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল, চিন্তিত সুরে নিজেকেই বলল, হঠাৎ এমন কি হলো যে এত রেগে গেল? কিছুক্ষণ পর মীরাও রেডি হয়ে নিচে নেমে এলো, তার চোখে উৎকণ্ঠা, মুখে দ্বিধা। কারণ কিছু কি হয়েছে? কারণ দ্রুত বলল, তুমি বুঝবে না, এটা অফিসের ব্যাপার, এখন চলো, দেরি করা যাবে না। মীরা আর কিছু প্রশ্ন করলো না, তবে তার মনে অজানা আশঙ্কার কালো ছায়া ঘনিয়ে এলো। দুজনই একসঙ্গে চৌধুরী বাড়ির পথে রওনা হলো। কারণের চোখে এক অনিবর্চনীয় অগ্নি, আর মীরার মনে এক অশান্ত ঢেউ। চৌধুরী বাড়ির চৌকাঠে পা রেখেই কারণ শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, মীরা, তুমি ভেতরে ঢুকেই আয়াসের রুমে চলে যাবে, ওর সঙ্গে গল্প করবে, ঠিক আছে? মীরা মাথা নেড়ে সায় দিল। আচ্ছা ঠিক আছে। কারণ শীতল হেসে বলল, গুড। ভেতরে ঢুকে মীরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে সিঁড়ির মাঝ পথে কারিয়ানের সঙ্গে দেখা হয়ে গেল। মীরা বিনয়ের সঙ্গে সালাম করলো। আসসালামু আলাইকুম ভাইয়া। আরিয়ানের চোখে বিস্ময় মেখে দাঁড়িয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি হঠাৎ এই বাড়িতে? এদিকে কারানের মুখের রাগে উত্তপ্ত হয়ে উঠেছে, চোখে বিস্ফোরিত হয়ে গেল, আর ঠোঁটে তীব্র ক্ষোভের রেখা ফুটে উঠল। সে কিছুটা ছেঁচিয়ে বলল, কেন, ওর কি এই বাড়িতে আসা নিষেধ নাকি? শান্ত গলায় পুনরায় বলল, মীরা, তুমি উপরে যাও। মীরা কোনো কথা না বলে সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠে গেল, কিন্তু তার মনে অজানা প্রশ্নের ঢেউ আসে পড়তে লাগলো। কারণের রাগের কারণ কি? তবু সে চুপচাপ আয়াসের রুমের দিকে এগিয়ে গেল। আরিয়ান শান্ত গলায় বলল, নিষেধ কেন থাকবে, তবে জানিয়ে আসতে পারতি। এই কথায় কারণের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আরিয়ান নিচে নামতে যাবার আগে কারণ তার কলার ধরে টেনে নিজের সামনে এনে দাঁড় করার আগে গর্জে উঠল, ফাকিং বিচ, আমার খেয়ে আমার পায়ে কুড়াল মারার দুঃসাহস করিস? কারণের বজ্র গম্ভীর
কণ্ঠে আরিয়ানের শির দ্বারা বেয়ে ঘাম ঝরতে শুরু করলো। ভয় কাঁপতে কাঁপতে আরিয়ান বলল, কি কি হয়েছে? আর তুই তোর বড় ভাইয়ের কলার ধরেছিস? এটা কি ধরনের অসভ্যতা? ততক্ষণে কারণের ক্রোধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে আরিয়ানের কলার চেপে ধরে সজোরে দেয়ালের সাথে ঠেলে দিল। চোখ রাগে জ্বলে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, শুধু ভাই হয়েছিস বলে এখনো বেঁচে আছিস, না হলে। কথার মাঝে তার গলা আরো ভারী হয়ে গেল। রাগ সামলাতে চুপ করে ফুঁসতে লাগলো। এরপর কলার ছেড়ে চোখ বন্ধ করে মুখ ডলতে ডলতে হুঙ্কার ছাড়ল। আসাদ চৌধুরী, আসাদ চৌধুরী। দোতলা থেকে নেমে আসতে আসতে আসাদ চৌধুরী মুখে হাসি নিয়ে বলেন, What an incredible surprise, my son. একটা কল করে জানিয়ে আসতে পারতি মীরা কোথায়। কারণ চোখ খুলে ক্ষোভে ফেটে পড়লো। তার কণ্ঠ এতটা তীক্ষ্ণ হয়ে উঠল যে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। মিস্টার আসাদ চৌধুরী, আপনার গুণধর সন্তানকে ঠিক করুন, এখনো সময় আছে, না হলে আমি যে কি করব সেটা আমি নিজেও জানি না। আসাদ কিছু বলার আগে আরিয়ান ঠোঁট কুঁচকে বলল, দেখেছো বাবা, তোমার নাম ধরে ডাকছে। এবার ভাবো তুমি কেমন ছেলের জন্ম দিয়েছো। এটা শুনে কারান আগ্নেয় লাভার মতন উত্তপ্ত হয়ে মুষ্টিবদ্ধ শক্ত করে আরিয়ানের দিকে ঘুষি মারার উদ্যোগী এগিয়ে এলো। আসাদ চিৎকার করে বলল, কারণ কি করছিস? হাত নামিয়ে এক্ষুনি শান্ত হ। কারণ হাত নামিয়ে নেয়, কিন্তু আরিয়ানের চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তার গলা শুকিয়ে যায় আর সে কয়েকবার ঢোক গিলতে থাকে। কারণ ফুসফুস করতে করতে খিটখিটে গলায় বলে, শান্ত হওয়ার মতো কিছুই হয়নি ড্যাড। জানো ও কি করেছে? আসাদ নির্লিপ্ত সুরে, কি হয়েছে বলবি তো? আমি দায়িত্ব দিয়েছিলাম ওকে কোম্পানিটাকে বিশ্বের টপ 13 থেকে টপ 10-এ নিয়ে যাওয়ার জন্য, আর ও তো পুরোটা লুটে নিয়েছে। কোম্পানি থেকে কত টাকা সরিয়েছে ধারণা আছে তোমার? কত টাকা? 200 crore। এই কথা শোনার পর আসাদ চৌধুরীর চোখ দুটি অবিকল রসগোল্লার মতন বিস্ফোরিত হয়ে গেল। কারণ পুনরায় বলল, তবে টাকা সরানো মাত্র একটি অপরাধ, তার চেয়েও ভয়াবহ কাজ করেছে ও। আবার কি করেছে? কারণ এক মুহূর্ত বিরতি দিয়ে অবশেষে বলল, নরেন রায় আমাদের অন্যতম প্রতিপক্ষ, জানোই তো। ও সেই নিকৃষ্ট সন অফ বিচারের কাছে আমাদের কোম্পানির সমস্ত প্রজেক্টের ডিজাইন সেল করে দিয়েছে। আসাদ চৌধুরী বিস্ময়ের তীব্রতায় স্তম্ভিত হয়ে গেলেন। মাথায় হাত দিয়ে অস্থিরভাবে বসে পড়লেন। আরিয়ান ভারত গলায় আসাদের কাছে গিয়ে কাঁপতে কাঁপতে বলল, ড্যাড বিলিভ মি, আমি কিচ্ছু করিনি। আর ওর কাছে কি কোনো প্রুফ আছে? কারণ দাঁতে দাঁত কেটে কঠোর গলায় বলল, প্রুফ লাগবে তোর? গলাটা যখন ঘাট থেকে নামিয়ে আলাদা করে দিব তখন প্রুফ পেয়ে যাবি। আরিয়ান আর কিছু বলতে পারল না। তার ঠোঁট আটকে গেছে, পুরো শরীর কাঁপছে। আসাদ কারণের কাছে এসে গম্ভীরভাবে বললেন, তুই শান্ত হ, বস আগে। কারণ বিরক্তিকর আর উত্তেজনায় আটকে উঠে বলল, ড্যাড, আমার মাথা প্রায় ফেটে যাচ্ছে। আগামী সপ্তাহেই এই প্রজেক্ট নিয়ে আলোচনা হবে। 750 কোটি টাকার ডিল, বুঝতে পারছো তুমি? সব কিছুর প্রস্তুতি শেষ। গত 3 মাস ধরে আমি শুধু এই নিয়েই কাজ করেছি। আমি কারণ মাথার চুল ছিঁড়ে ফেলতে উদ্যত হয়। এদিকে আসাদও তেলে বেগুনে জ্বলে ওঠেন। তার চোখ দুটি আগুনের শিখা হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আরিয়ান শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে ঘামতে শুরু করলো। টিস্যু দিয়ে বারবার ঘাম মুছতে মুছতে তার মাথা নত হয়ে গেল। কারণ ফোন হাতে তুলে ইমনকে কল দিয়ে বলল, ইমন, কালকে প্রেস কনফারেন্সের আয়োজন করো। স্যার, কেসি টেক্সটাইল কোম্পানির ডিজাইন রাজলক্ষ্মী টেক্সটাইল লিমিটেড কোম্পানির কাছে হ্যান্ডওভার হয়ে গেছে। এই খবরটি অর্থমন্ত্রীর কাছে পৌঁছে গেছে। কারণ যেন মহাপ্রলয় রূপ ধারণ করে তীব্র উত্তেজনায় বলে উঠে, শিট শিট শিট। রাতে ভিডিও কনফারেন্সে ডিসকাস করা হবে। সব এমপ্লয়ীদের জানিয়ে দাও। জাস্ট 9 PM। শিওর স্যার। ফোন কেটে কারণ আবার এক প্রলয়ঙ্কারী দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান এখন সম্পূর্ণভাবে কুণ্ঠাসা হয়ে দাঁড়িয়ে আছে। কারণ ক্রোধের বশবর্তী হয়ে মনে মনে ভাবল, তোকে ছিঁড়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে আরিয়ান।